হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউবিসিএস জার্নি। তো এর আগে আমরা পার্ট ওয়ানটা করেছিলাম, যে আমরা যে আর্টিকেল নিয়ে আলোচনা করছিলাম সেটার এবার তার পার্ট টুটা শুরু করব। তো পার্ট টু মানে সেই পার্ট টু না, এটা মানে একটা ভিডিও হয়েছে তারপরে আর একটা, ঠিক আছে? তো চলো তারপর থেকে শুরু করা যাক। তো আজকে হচ্ছে পার্ট ফোর। পার্ট ফোরে কী আছে? ডিপিএসপি মানে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? তো এর মধ্যে কি কি আর্টিকেল আছে? এখানে হচ্ছে আর্টিকেল 36 থেকে 51 নম্বর আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল 36 থেকে 51 হচ্ছে, তো পরপর আর্টিকেলগুলো দেখে নিই। যে হচ্ছে 36 হচ্ছে ডেফিনেশন, ডিপিএসপি যে ডেফিনেশন সেটা আছে 36 নাম্বার আর্টিকেল। তারপরে আমি বলে দিব কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো বলে দেবো, আমি চাপ নেই। তো চলো। তো আর্টিকেল 37 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিপিএসপি, অতটা ইম্পর্টেন্ট নয়। এবার হচ্ছে আর্টিকেল 39-এর ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড, এটা খুব ইম্পর্টেন্ট। ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড আর্টিকেল নাম্বার 39-এর ঠিক আছে? তারপর হচ্ছে আর্টিকেল 40 হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য ভিলেজ পঞ্চায়েত, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল নাম্বার 40 হচ্ছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, যে আমাদের একটা ভিলেজ একটা পঞ্চায়েত থাকবে সেটা বলে কে? আর্টিকেল নাম্বার 40। তারপর হচ্ছে 41 রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 41। তারপরে হচ্ছে আর্টিকেল 43 লিভিং ওয়েজেস ইটিসি ফর ওয়ার্কার্স। তারপরে হচ্ছে আর্টিকেল 43 পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, 43 তে আছে। তারপরে হচ্ছে আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল নাম্বার 44, 44 আছে। এটা শুধু গোয়াতেই শুধুমাত্র অ্যাপ্লিকেবল, ঠিক আছে? শুধুমাত্র গোয়াতে আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড। তারপরে হচ্ছে আর্টিকেল 45 প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, ইম্পর্টেন্ট। 45 আর্টিকেল হচ্ছে 46 প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড ওবিসি, এটা হচ্ছে 46 নাম্বার আর্টিকেল। চলো তারপর হচ্ছে আর্টিকেল 47 ডিউটি অফ দ্য স্টেট টু রেইজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ, এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে তার ক্ষেত্রে আমাদের যেহেতু পরীক্ষায় সেই কারেন্ট যে ইস্যুগুলো হয় সেগুলোকে নিয়ে কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে? তো যে এখন এখন যে সমস্ত হেলথ নিয়ে সব ব্যাপার স্যাপার ঘটছে, করোনা ফরোনা নিয়ে, তো সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। 47 নাম্বার আর্টিকেল, ঠিক আছে? তারপরে চলো আর্টিকেল হচ্ছে 48 অর্গানাইজেশন অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, 48। তারপর 49 হচ্ছে প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাচারাল ইম্পর্ট্যান্স, ঠিক আছে? আর্টিকেল নাম্বার 49। আর্টিকেল 50 খুব ইম্পর্টেন্ট, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। আমাদের যে জুডিশিয়ারি আর কি হচ্ছে এক্সিকিউটিভ, যেমন পুলিশ প্রশাসন হ্যান ত্যান এগুলো, এটা হচ্ছে তোমার এক্সিকিউটিভ ব্যাপার আছে, অফিসার টফিসার যেগুলো থাকে। আর এদিকে তোমার চলে আসো যে জাজমেন্ট, মানে জাজ যেগুলো থাকে, জাজ সুপ্রিম কোর্ট হাইকোর্ট, এগুলো চলে আসছে তোমার জুরিসডিকশনের আন্ডারে। তো হচ্ছে এই এক্সিকিউটিভ আর জুরিডিকশন এইটা কিন্তু সেপারেশন থাকে। এটা যদি যখনই যুক্ত হয়ে যাবে, তো তারা যখন চলে ভাই দুই ভাই হয়ে যাবে, তখন কিন্তু প্রবলেম সৃষ্টি হবে, ঠিক আছে? এগুলো সবসময় আলাদা করে রাখতে হবে, যেন একজন যখন অন্যায় করবে তার এগেনস্টে যেন সেটা ব্যবস্থা নেওয়া হয়, এরকম ব্যাপার, ঠিক আছে? আর যখনই সেটা যুক্ত হয়ে যাবে তখনই কিন্তু মুশকিল হয়ে যাবে সবার জন্যই। তারপরে চলে আসি আর্টিকেল নাম্বার 51, 51 হচ্ছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটাও খুব ইম্পর্টেন্ট। এখন যে চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে রিলেশন, পাকিস্তানের সঙ্গে যে রিলেশন, সব কিছু মিলিয়ে এটা কারেন্ট ইস্যু আছে, তো সেটার ক্ষেত্রে এটা এখন ইম্পর্টেন্ট হয়ে যাবে। 51 আর্টিকেল প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে? তারপরে চলো পার্ট 4-এর ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কটা ছিল?
ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে 10টা ছিল। তার মধ্যে এখন বর্তমানে যে 86তম অ্যামেন্ডমেন্টে হয়েছিল 2002 সালে, সেখানে আর একটা অ্যাড করা হয়েছিল, কোনটা, যে চিলড্রেনদের যে এডুকেশনের যে ব্যাপারটা, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের মানে শিক্ষার ব্যবস্থা, এডুকেশনাল ফ্যাসিলিটি, সেটা সেটা বলা হয়েছে, সেটা অ্যাড করা হয়েছিল 86তম অ্যামেন্ডমেন্টের দ্বারা 2002 সালে। তো বর্তমানে আমাদের ডিউটি আছে 11টা ডিউটি আছে। সেটা সেই ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেল আছে, সেটা হচ্ছে 51 এতে, ঠিক আছে। তারপরে হচ্ছে পার্ট 5 হচ্ছে ইউনিয়ন, যে ইউনিয়নের ব্যাপার স্যাপারগুলো আছে, সেন্ট্রালের ব্যাপারগুলো, সেটা হচ্ছে 52 থেকে 151। তো যা দেখি কি কি আছে। আর্টিকেল নাম্বার হচ্ছে 52, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমাদের যে একজন প্রেসিডেন্ট থাকবে, সেটা আর্টিকেল নাম্বার 52-তে বলা আছে। তারপর হচ্ছে আর্টিকেল 53, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন হচ্ছে আর্টিকেল 53। তারপর হচ্ছে আর্টিকেল 54, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট 54 নাম্বার আর্টিকেল হচ্ছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। তারপর হচ্ছে আর্টিকেল 61, প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যে পদ থেকে সরানোর ব্যাপারটা, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 61, ইমপিচমেন্টের ব্যাপার, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর্টিকেল নাম্বার 63, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট কে আছে আমাদের বর্তমানে? এম ভেঙ্কাইয়া নাইডু, 2020-তে এখন আছে। তো 63 হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 64, দ্য ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস। এটা ভালো ভালো জিনিস, কিন্তু এটা হচ্ছে কি, যে আমাদের দ্য ভাইস প্রেসিডেন্ট কি, সে কি হচ্ছে না, তো একজন এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট, মানে রাজ্যসভার একজন এক্স অফিসিয়াল চেয়ারম্যান হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে তার কোনো মেম্বারশিপ নেই, ভাইস প্রেসিডেন্টের কোনো মেম্বারশিপ নেই, অথচ সে সেখানকার চেয়ারম্যান হচ্ছে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 64, এটা খুব ইম্পর্টেন্ট। মেম্বার না হয়েও সে সেই হাউসের চেয়ারম্যান। তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার 66, ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে 66। তারপর হচ্ছে আর্টিকেল 72, খুব ইম্পর্টেন্ট, পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি, মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে প্রেসিডেন্ট চাইলে তার মানে গুনাহ মাফ করে দিতে পারেন, এবং তাকে ক্ষমা করে দিতে পারেন, এবং কম সাজা দিতে পারেন, তার মৃত্যুদণ্ড ঘুচিয়ে দিতে পারেন, ঠিক আছে। সেটা কিন্তু একমাত্র প্রেসিডেন্টই পারে। তো সেটা আর্টিকেল নাম্বার 72। তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার 74, কাউন্সিল অফ মিনিস্টার টু এড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট। যে আর্টিকেল নাম্বার 74 আছে, সেটা কি হচ্ছে, যে আমাদের ক্যাবিনেট মিনিস্টার আছে, অনেকগুলো মিনিস্টার আছে, আর কি করতে পারে, যে প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিতে পারে যে কিভাবে কি করতে হবে না করতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে আর্টিকেল নাম্বার 74, ঠিক আছে। তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার হচ্ছে 76, খুব ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল অফ ফর ইন্ডিয়া বা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে আর্টিকেল নাম্বার 74। অ্যাটর্নি জেনারেলের কাজ কি, সে হচ্ছে একটা ল অফিসার, ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া। কি হচ্ছে, ধরো কোনো একটা কেস চলছে, যে ইন্ডিয়ার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোনো কেউ কেস করেছে, তখন সেই কেসটা সরকারের হয়ে লড়বে কে, এই অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। তার উপর সেই দায়িত্ব থাকবে। আর এই যে অ্যাটর্নি জেনারেলের যে সমস্ত স্যালারিগুলো কি কি হয়, তার কেস ভিত্তিতে হয়, মানে সে যটা কেস করবে, সেই কেস লড়বে, সেই কেসের ওপর তার স্যালারিগুলো ডিপেন্ড করে, এর কোনো ফিক্সড স্যালারি নেই, ঠিক আছে। তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার 79, কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। পার্লামেন্টের যে কনস্টিটিউশন সম্পর্কে দেওয়া আছে, আর্টিকেল নাম্বার 79, কনস্টিটিউশন অফ পার্লামেন্টের গঠন, ঠিক আছে। তারপরে চলে আসি 80, আর্টিকেল 80 হচ্ছে কম্পোজিশন অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভার গঠন হচ্ছে আর্টিকেল নাম্বার 80। তারপরে হচ্ছে আর্টিকেল 81, কম্পোজিশন অফ লোকসভা। লোকসভার গঠন হচ্ছে আর্টিকেল নাম্বার 80। আর্টিকেল হচ্ছে 83, ডিউরেশন অফ দ্য হাউস অফ পার্লামেন্ট। হাউস অফ পার্লামেন্টের মানে কতক্ষণ, মানে কত মাস পর্যন্ত চলবে, এই সমস্ত যে টাইম ডিউরেশন, সেটা। আর্টিকেল নাম্বার 93, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল। স্পিকার আর ডেপুটি স্পিকার হচ্ছে লোকসভার যে স্পিকার আর ডেপুটি স্পিকার থাকে, তারা হচ্ছে আর্টিকেল নাম্বার 93-তে বলা আছে সেগুলো। তারপরে চলে আসি আর্টিকেল নাম্বার 105, 105 হচ্ছে পাওয়ার
পাওয়ার্স প্রিভিলেজ ইটিসি অফ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, যে পার্লামেন্টে যে পাওয়ারগুলো থাকে, প্রিভিলেজ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে, সেগুলো সম্পর্কে বলা হয়েছে 105 নাম্বার আর্টিকেলে। তারপরে যে 108 নাম্বার আর্টিকেল এখানে লেখা নেই, কিন্তু আমি বলেছি যে 108 নাম্বার আর্টিকেল হচ্ছে জয়েন্ট সিটিং। ঠিক আছে, ধরো কোনো একটা কেস যেটা হচ্ছে তোমার লোকসভায় পাস হয়েছে কিন্তু রাজ্যসভায় পাস হচ্ছে না, ঠিক আছে, লোকসভায় পাস হচ্ছে কিন্তু রাজ্যসভায় পাস হচ্ছে না, তখন কি করা হয়, যে একটা জয়েন্ট সিটিং ডাকা হয়, যে লোকসভা আর রাজ্যসভা দুটো মিলে একটা মানে সভা করা হয়, সেই সভায় কিন্তু বিলটা যখন পাস করে দেওয়া হয়। ঠিক আছে, তো সেই যে সিটিংটা হয় সেটা হচ্ছে 108 নাম্বার আর্টিকেলে বলা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে 109 নাম্বার আর্টিকেল হচ্ছে স্পেশাল প্রসিডিওর ইন রেসপেক্ট অফ মানি বিলস। মানি বিল সম্পর্কে 109 স্পেশাল প্রসিডিওর কি মানে মানি বিল কীভাবে নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে সেই সমস্ত যে সমস্ত মানে প্রসিডিওর, সেটা বলা হয়েছে 109 নাম্বার আর্টিকেল। তারপর হচ্ছে 110 নাম্বার আর্টিকেল হচ্ছে ডেফিনেশন অফ মানি বিল, মানি বিলের সংজ্ঞা, মানি বিল কি সে সমস্ত বলা হয়েছে 110 নাম্বার আর্টিকেলে। ঠিক আছে, তারপর হচ্ছে 112 নাম্বার আর্টিকেল হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে 112, এর মানে 112 মানে বাজেট সম্পর্কে মনে হয় বলা হয়েছে মোস্ট প্রবাবলি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে 114 নাম্বার আর্টিকেল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিলস। তারপর হচ্ছে 123 নাম্বার আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু প্রমালগেট অর্ডিন্যান্স ডিউরিং রেসেস অফ পার্লামেন্ট। পার্লামেন্ট যখন ছুটি থাকে তখন কী হয়, যে আর প্রেসিডেন্ট কী করে না, তো অর্ডিন্যান্স জারি করতে পারে, সেটা হচ্ছে 123 নাম্বার আর্টিকেল। এটা হচ্ছে প্রেসিডেন্ট জারি করে কি ইউনিয়নে। ঠিক আছে, আর যদি বলে স্টেটের ক্ষেত্রে কী করে গভর্নর, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 213, ওটা পরে হবে, এখন বলছি না, সে যখন আরও আর্টিকেল আছে ওগুলো যখন করবো তখন বলে দেবো। ওটা হচ্ছে 213, মনে রাখবে 1 2 3 হচ্ছে 2টাকে এদিকে নিয়ে চলে যাবে 2 3 2 1 3, তাহলে কি হচ্ছে 1 2 3 হচ্ছে মানে 123, এটা হচ্ছে ছোট হচ্ছে ইউনিয়ন, ফার্স্টে আছে ইউনিয়ন, তার জন্য এটা 123, আর 213 বড়, তার মানে কি ওটা পরে আছে, ওটা স্টেটের ক্ষেত্রে, ওটা গভর্নর অর্ডিন্যান্স জারি করে। ঠিক আছে, তারপর হচ্ছে 124 নাম্বার আর্টিকেল কি বলছে, এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে গঠন সেটা হচ্ছে 124 নাম্বার আর্টিকেল। তারপরে 125 নাম্বার আর্টিকেল স্যালারিজ অফ জাজেস, সুপ্রিম কোর্টের জাজেদের স্যালারি, সেটা হচ্ছে 125 নাম্বার আর্টিকেল। 124টা মনে রাখবে তাহলে হবে 124 25। তারপর হচ্ছে 126 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যাক্টিং চিফ জাস্টিস। অ্যাক্টিং চিফ জাস্টিসটা কি না, তো ধরো যে তোমার জাজ নেই এখন বর্তমানে, ধরো মানে ভ্যাকান্সি ফাঁকা আছে, মানে শূন্য পদ আছে, তখন কি হয় একজন জাজকে মানে যে কোনো একজন জাজ সে সুপ্রিম কোর্টের, সেখানে তাকে অ্যাপয়েন্ট করা হয়, মানে পার্মানেন্ট না, মানে হচ্ছে কি এই ক্ষণস্থায়ী তাকে করা হয়, সেই পদে দেওয়া হয়, এবং সেটা হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস। তারপর হচ্ছে 127 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক জাজেস। সেটা তোমাদেরকে যে সুপ্রিম কোর্ট পড়ানোর সময় বলে দিয়েছি অ্যাডহক জাজ সম্পর্কে, তো এখানে আর বেশি ডিটেলসে আলোচনা করছি না, ওখানে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি যদি না দেখে থাকো তবে অবশ্যই দেখে নেবে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সম্পর্কে বলা আছে, তো সুপ্রিম কোর্টের ওখানে পাবে হয়তো, দেখবে হ্যাঁ ওখানে আছে অ্যাডহক জাজ সম্পর্কে। 127 নম্বর আর্টিকেল অ্যাডহক জাজ খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আর্টিকেল 128 অ্যাটেন্ডেন্স অফ রিটায়ার্ড জাজেস অ্যাট সিটিং অফ দ্য সুপ্রিম কোর্ট, অতটা ইম্পর্টেন্ট না। আর্টিকেল 129 হচ্ছে সুপ্রিম কোর্ট টু বি কোর্ট অফ রেকর্ড, ইম্পর্টেন্ট না অতটা। তারপর হচ্ছে 130 হচ্ছে সিট অফ দ্য সুপ্রিম কোর্ট, অতটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে আর্টিকেল 136 স্পেশাল লিভস ফর অ্যান অ্যাপিল টু দ্য সুপ্রিম কোর্ট। তারপর হচ্ছে 137 নাম্বার আর্টিকেল রিভিউ অফ জাজমেন্ট অন অর্ডার্স বাই দ্য সুপ্রিম কোর্ট, রিভিউ জাজমেন্ট 137 নাম্বার আর্টিকেল। তারপর হচ্ছে 141 হচ্ছে ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট বাইন্ডিং অন অল দ্য কোর্টস, ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট বাইন্ডিং অল দ্য কোর্ট, ইম্পর্টেন্ট অতটা। তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার 148 খুব ইম্পর্টেন্ট, ক্যাগ অফ ইন্ডিয়া। ক্যাগ কি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যাগ, সেটা হচ্ছে 148 নাম্বার আর্টিকেল। আর হচ্ছে 149 নাম্বার আর্টিকেল হচ্ছে ডিউটিজ অ্যান্ড পাওয়ার অফ দ্য ক্যাগ, ডিউটি আর পাওয়ার অফ দ্য ক্যাগ। তো ক্যাগ জিনিসটা কি, ক্যাগ কাজটা কি, তো হচ্ছে যে ক্যাগ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কি করে এটা না, তো যে সমস্ত যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট, তারপরে তোমার
কি আছে পার্লামেন্ট হ্যান ত্যান যা আছে সব কি হচ্ছে হিসাব রক্ষকের যে কাজগুলো থাকে, যে কাকে কত স্যালারি দিতে হবে না দিতে হবে, কি সে হিসাবগুলো করে রাখে সে, ও মানে অ্যাকাউন্ট্যান্টের মতো কাজ করে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ক্যাগের দায়িত্ব, ঠিক আছে। তো তোমরা জানিয়ে দাও যে বর্তমানে আমাদের ক্যাগ কে কে আছে, ক্যাগ, আর অ্যাটর্নি জেনারেল কে আছে, ঠিক আছে। তো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পর যে পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে তোমরা ফিউচার আপডেটটা পাও, ঠিক আছে। তো এরপরে আমি আরও যে আর্টিকেলগুলো আছে সেগুলো আবার নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। আমি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম সেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর বাইরে আসবে না আর্টিকেল সম্পর্কে। তো আমরা পলিটিটা ভালো করে এই এম লক্ষ্মীকান্তের বই যেটা আছে সেখান থেকে আমরা করে দিচ্ছি, ঠিক আছে। চলো তাহলে ভিডিওটি অবশ্যই দেখবে, সরি লাইক করবে। তো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।